আগামী ২ জুন ঘোষিত হতে যাচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। দেশের সার্বিক পরিস্থিতির কারণে বাজেটকে ঘিরে তাই বিভিন্ন খাতের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের প্রত্যাশাও বেশি। আগামী বাজেটে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় এবং দীর্ঘমেয়াদী পুনর্গঠনের জন্য কাঠামোগত প্রণোদনামূলক ব্যবস্থা থাকার কথা বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। দর্শক, এই বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনে নিতে চাই। এ পর্যায়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সঙ্গে কথা বলতে চাই। জনাব নুরুল আমিন, স্বাগত জানাচ্ছি যমুনা টিভিতে। আপনার কাছে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। শুরুতে একটু জানতে চাই, সরকার তো বাজেট সহায়তার জন্য বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছে। এই ধরনের পরিস্থিতিতে বাজেটে ব্যাংকের যে ঋণ নির্ভরতা সেটা বাড়তে পারে কিনা? দেখুন, বাজেটে আমাদের যেমন উন্নয়নশীল দেশে এটা ডিফিসিট বাজেটই করতে হয়। এটা খুবই স্বাভাবিক যে আমাদের এক্সপেন্ডিচার থেকে রেভিনিউ শর্টফল কম থাকে। এটা সব দেশের ক্ষেত্রেই মোরাললেস উন্নয়নশীল দেশে। আমাদের টোটাল লোন পরিমাণ আছে একটা বাজেটের অংশ হিসাবে, সেটি হচ্ছে টোটাল জিডিপির 40% নিচে। এটা হলো একটা বেসিক জিনিস। দ্বিতীয় যে জিনিস হচ্ছে যে আমাদের ডিফিসিটটা কত পার্সেন্ট, সেটা হচ্ছে 5%-এর নিচে রাখার জন্য অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন। ফলে এর কোনোটাই কিন্তু আন্তর্জাতিক মান বা স্ট্যান্ডার্ডের চেয়ে খারাপ কিছু নয়। বাট আমাদের স্বাভাবিকভাবেই আপনি গত কিছুদিন থেকে লক্ষ্য করছেন গভর্নমেন্ট বরোয়িং তুলনামূলক বেড়েছে, এবং সেটার কারণ হচ্ছে বিদেশি পেমেন্টের একটা বড় কারণ আছে, যেখানে ডলার রিজার্ভের উপর একটা চাপ বাড়ছে। আবার আমাদের এক্সপোর্ট এবং রিমিটেন্স প্লাস আইএমএফ এবং অন্যান্য এইড বাড়ার কারণে আমরা আশা করছি জুনের মধ্যে আমাদের এই এই আমাদের যে রিজার্ভটা 30 বিলিয়নের মধ্যে ডলারের মধ্যে যাবে বলে আমরা আশা করছি। আপনি যে কথাটা বলছেন, এই যে চাপ বাড়ার বিষয়টা কিন্তু এই সরকার কাঠামোগত উন্নয়ন থেকে আরম্ভ করে অন্য যে বিষয়গুলো নিয়ে হাত দিচ্ছেন, যে কথাগুলো বলা হচ্ছে, এগুলাকে আমরা খুব পজিটিভলি দেখি এই জন্য যখন একটা নিরপেক্ষ একটা ইন্টারিম সরকার কাজ করছে, এখানে অর্থমন্ত্রী মহোদয় এবং গভর্নর মহোদয়ের ওনাদের পাণ্ডিত্য বা অন্য সব বিষয়ে আপনারা অবগত আছেন। আমরা যেটা মনে করি সবই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে এবং দেশের জন্য করা হচ্ছে। আমরা এর সঙ্গে যেভাবে সামিল হতে পারি, আমাদের ওই বিষয়টাই আপনি যেটা বলছেন, হয়তো আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে কাজ করি, আমাদের সেই বিষয়গুলোরই উপরে আমাদের জোর। কিন্তু বাজেট যদি আপনি বলেন, আমি দেশের নাগরিক হিসেবে বলি, আমি মনে করি বাজেটে 4টে বিষয়ের উপর জোর থাকা উচিত: শিক্ষা, স্বাস্থ্য, আমাদের কিছু কিছু অবকাঠামো, প্রয়োজনীয় অবকাঠামো, এবং গুড গভর্নেন্স। এই যে গভর্নেন্স ইস্যুটাই আমাদের দেশে কিন্তু খুব ঘাটতি ছিল দীর্ঘদিন থেকে। তো ফলে যেই চাপই বাড়ুক না কেন, উদ্দেশ্য যদি সৎ হয়, প্রচেষ্টা থাকে, এবং এখানে যদি সব গুড গভর্নেন্সের মাধ্যমে এই কাজগুলো হয়, আমরা সেই চাপটাকে সামলানোর জন্য মতো আমাদের সেই পাণ্ডিত্য, সেই অভিজ্ঞতা আমাদের আছে। আপনার কথা প্রসঙ্গে আসতে চাই। ব্যাংক খাতে তো সংস্কারের কথা আমরা শুনছি, যেমনটি আপনি বলছিলেন। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগও নিয়েছে। কর্পোরেট ট্যাক্সের হার কেমন প্রত্যাশা করছেন? এটা ঠিক যে আমাদের দেশে কর্পোরেট কি বলে এটা, আয়কর হার বেশি, এটা ঠিক। একটা পারফেক্ট ইকোনমিতে যেখানে সব লোক কর দেন, কর দেওয়ার সদিচ্ছা আছে এবং সেটা ইমপ্লিমেন্টেড হয়, আমাদের যে ওই যে গুড গভর্নেন্স ইস্যু বললাম, স্ট্রাকচারাল কিছু বিষয় বললাম, এখানে অনেকেই উইথ অল রেসপেক্ট টু বিজনেসম্যান বা বড় ট্যাক্স পেয়ারদের, আমাদের যেটা হয় কেউ ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে। আবার সেই সুযোগটা ওই সিস্টেম থেকেও কিছু সুযোগ সুবিধা নেওয়ার একটা প্রবণতা থাকে। সেই জায়গাতে গিয়ে সিস্টেম লসের একটা বিষয় বা আদার কনসিডারেশন সেখানে কাজ করে, যার জন্য এখনো আমাদের এই কর্পোরেট ট্যাক্স কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে এটা 27, 28, 30-এর মধ্যে আছে। ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা 37, 40 আছে। আবার 2-3টা টেলকো এবং আমাদের যে টোবাকো, এগুলোর আবার 40-45% পর্যন্ত আছে। এইটা একটু হার একটু বেশি। ব্যক্তিগত আয়কর হারও অন্য জায়গার থেকে আমাদের এখানে একটু বেশি। বাট আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে ট্যাক্স জিডিপি রেশিও, আমরা 7-8%-এর বেশি উঠতে পারলাম না।
এইটা কিন্তু আবার আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, ছোটখাটো নেপাল, ভুটানের চেয়ে আমরা কম। এটাকে 10% 9% এ পৌঁছানোর জন্য IMF বা অন্য সব জায়গার যে প্রেশার, সেই জায়গায় আমরা পুষতে পারছি না। ফলে আমাদের রেভিনিউ কালেকশনের জন্য এক্ষুনি কর কমানো যাবে তা নয়। বিশেষ ক্ষেত্রে সেটা করা যেতে পারে। কিন্তু একেবারে দেশের সামগ্রিকভাবে কর্পোরেট কর আমরা ওই 25 এর নিচে 30 এর নিচে আনা হয়তো সম্ভব হবে না। যদি ট্যাক্স জিডিপি রেশিও বেশি থাকতো, এটা যদি আমাদের 10, 12, 15% থাকতো, তাহলে আমাদের অন্যান্য সোর্স থেকে রেভিনিউ আসতো, যেটা দিয়ে আমরা কভার করতে পারতাম। সেইজন্যই ওই ইনডাইরেক্ট ট্যাক্স বা আয়কর, ইনডাইরেক্ট ট্যাক্সটা একটু বেশি আমাদের দেশে, ভ্যাট ইত্যাদি। আর আয়করের যেহেতু বেশি লোকরা আমরা কভারেজ করতে পারি না এখনো, পরিধিটা ছোট, সেই জন্য ভার্টিক্যালি এটা একটু হার বেশি থাকে। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে আরও একবার আসতে চাই। ব্যাংক খাত পুনর্গঠনের যে বিষয়টি আছে, সেখানে বাজেটে কেমন পদক্ষেপ আপনি প্রত্যাশা করছেন? এরই সাথে আরেকটু জানতে চাই, ভারত ও মালয়েশিয়ায় খেলাপি ঋণের নিরাপত্তা সঞ্চয়ের উপর কর মওকুফ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গ্রহণেরও প্রস্তাব অলরেডি এসেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, খেলাপি ঋণ কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা অনেক গুড গভর্নেন্স এর ইস্যু একটা আছে, ঠিক আছে, কিন্তু ওই গুড গভর্নেন্স এর অভাবে খেলাপি ঋণের পরিমাণটা এখন অনেক বেশি। এখানে খেলাপি ঋণ যেটা ক্যালকুলেট করে পাবলিশ করা হয়, সেটাও কিন্তু আপনি জানেন যে এটা 3 লাখ কোটি টাকার উপরে। কিন্তু কিছু স্ট্রেস লোন বলে আমরা একটা কথা বলি, যে লোকটা চাপে আছে, অথবা এই রাজনৈতিক ছাত্র গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পরে যে বিষয়টি আসছে, এখানে কিছু কর্পোরেট হাউস খেলাপি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক কিছু সার্কুলারের মাধ্যমে এক্সিট পলিসির শিডিউল বা অন্যান্য রাজনৈতিক বিবেচনায় কিছু সুবিধা দিয়েছেন, আমরা এগুলো চেষ্টা করতেছি। কিন্তু যেটা বিষয়টা হলো যে সবকিছু এমনিতেই ভালোভাবে ফাংশন করে না। আবার কিছু লোক এখন হয় নাই, সোজা কথা পলাতক কিছু লোক জেল আছেন। এই ধরনের কিছু হাউসগুলোর আমরা আশঙ্কা করছি আগামী কিছু দিনে এগুলো খেলাপি হওয়ার সম্ভাবনা আছে। যদিও আপনারা আপনাদের প্রতিবেদনেও দেখিয়েছেন, গভর্নর মহোদয় বলেছেন যে কোন কর্পোরেট বা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় নাই। যা করা হয়েছে ওনাদের ব্যক্তিগত টাকা বা ক্যাশ সম্পদ আর নাহলে শেয়ার। তারপরেও একটা লোকের অ্যাবসেন্সে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, সেটা কিন্তু কিছুটা ইম্প্যাক্ট হয়। ফলে খেলাপি ঋণ যে খুব দ্রুত কমে যাবে, এটা আমি মনে করি না। বাট ইনফ্রাস্ট্রাকচারে বা যে স্ট্রাকচারাল চেঞ্জে বাংলাদেশ ব্যাংক হাত দিয়েছে, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 যে পাশ করেছেন, এর ভিত্তিতে যে বিষয়গুলো আর অতি সম্প্রতি 2-1 দিনের মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, কারণ আমাদের এখানে কতগুলো প্রতিবন্ধকতা এমনিতেই আছে। যে ব্যাংকগুলোর স্ট্রাকচারাল চেঞ্জ আপনি করতে যাবেন, বাংলাদেশ ব্যাংক হয়তো ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, কিন্তু এইগুলো লিস্টেড কোম্পানি, এগুলা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করতে হবে। আমরা এগুলো যে একসাথে করলাম, তাহলে এগুলোর ক্যাপিটাল কি হবে, ওগুলো যে শেয়ার মার্কেটে আছে সেটার কি হবে, ফলে অনেক কিছু বিষয় বিবেচনার বিষয় আছে বলে আমি মনে করি। কাজে এই প্রশ্নটার উত্তর এখনো ডেফিনেটলি দেওয়ার সময় হয় নাই। বাট নিশ্চয়ই কথাগুলো যখন আসছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা হয়তো সম্পৃক্ত থাকি বা না থাকি, এগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য আশা করি থাকবে এবং কর্তৃপক্ষ শুনবেন। জনাব নুরুল আমিন, আপনার কাছে সবশেষে আরো দুটি প্রশ্ন আমাদের জানবার আছে। বোনাস লভ্যাংশের ক্ষেত্রে অতিরিক্ত কর প্রত্যাহার করার তাগিদ আছে, এতে ব্যাংক খাতে কেমন প্রভাব পড়বে এটি একটু জানবো আপনার কাছ থেকে। সেই সঙ্গে ছোট বিনিয়োগকারীদের লভ্যাংশ কর হার কমালে শেয়ার বাজারে এর কেমন প্রভাব পড়তে পারে সেই সম্পর্কেও আপনার মূল্যায়ন বলবেন। বুঝতে পারিনি কি বিষয় বলছেন। বোনাস লভ্যাংশের ক্ষেত্রে অতিরিক্ত কর প্রত্যাহার করার তাগিদ আছে, এতে ব্যাংক খাতে কেমন প্রভাব পড়বে এটি একটু জানতে চাই। সেই সাথে জানতে চাই ছোট বিনিয়োগকারীদের লভ্যাংশ কর হার কমালে শেয়ার বাজারে এটির প্রভাব কি রকম পড়তে পারে, একটু ছোট করে বলবেন আমাদের। কর হার কমলে তো আপনার একটা কর্পোরেট হাউসই বেনিফিটেড হবে এবং সেখানে যারা শেয়ার হোল্ডার আছেন তারা বেনিফিটেড হবে। আমাদের দেশে ব্যাংকের স্পন্সরদের যদি 10% 12% থেকে থাকে, তাহলে অন্য নিজেদের কাছে কিন্তু আরো অনেক বেশি। যদিও এই শেয়ার স্পন্সরদের 30% একসাথে থাকার কথা, অনেক ক্ষেত্রেই তাদের সেটাও নাই। পাবলিকের ইনভলভমেন্ট এখানে অনেক বেশি।
আইপিওর মাধ্যমে অথবা রাইট শেয়ারের মাধ্যমে যারা এই শেয়ারের মালিক হয়েছে তাদের স্টেকটা অনেক বেশি। আমরা সেই দিক থেকে চিন্তা করলে উচ্চ কর হার ওই লভ্যাংশের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। আমরা মনে করি সেটা ভালো ব্যবসা করে, ভালো প্রফিট করে, কম খেলাপি করে, এটা যদি প্রভিশন কম করে লাভের অংশটা বাড়ানো যায়, নেট ইনকামটা বাড়ানো যায়, তাহলে সাধারণ বিনিয়োগকারীরা যেমন উপকৃত হন, স্পন্সররা ডিরেক্টররা সেভাবে উপকৃত হন। কাজেই কর হারের একটা ইম্প্যাক্ট আছে, এটা কম হলে পজিটিভ ইম্প্যাক্টটা পড়ে। জনাব নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।